যে হাইপোথেটিক্যালি ধরেন, একেবারে কাল্পনিক, যে আজকে আমেরিকা বাংলাদেশ আক্রমণ করলো, তাহলে আপনার দেশপ্রেম কার প্রতি থাকবে? এই নির্বাচনের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ভোটারদের কি সুযোগ আছে কিনা এই জায়গায় দেশপ্রেমের পরীক্ষা দেয়া, এবং এট দ্য সেম টাইম রাজনীতিবিদদেরও কি সুযোগ আছে কিনা যে তাদের দেশপ্রেমটা দেখানো? সম্মানিত দর্শকবৃন্দ, গ্লোবাল পালসের আজকের সেশনে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দেশপ্রেম নিয়ে, এবং আপনারা জানেন আমরা প্রতিটি প্রোগ্রামে একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে আমন্ত্রণ করি আমাদের এই সেশনে, যিনি আমাদের টপিকসের উপর যথেষ্ট জ্ঞান রাখেন, এবং তারই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে আছেন ঐতিহাসিক ডক্টর মোহাম্মদ আল ফারুক। উনি খুবই পরিচিত মুখ, আপনারা নিশ্চয়ই ওনাকে আগে আমাদের প্রোগ্রামে দেখেছেন। তো স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং ফব টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আলোচনায় যাওয়ার পূর্বে স্যার আমি একটু আপনাকে পরিচয় করিয়ে দিতেছি আমাদের দর্শকের সাথে আরেকবার। স্যার ওনার ক্যারিয়ার শুরু করেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে। তার ধারাবাহিকতায় উনি কানাডায় ইউনিভার্সিটি অফ টরন্টোতে অধ্যাপনা করেন। তার পরবর্তীতে উনি মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। সর্বোপরি উনি আমেরিকার অত্যন্ত সুনামধন্য দুটি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, এবং আমেরিকা ওনার ক্যারিয়ার শুরু করেন ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে, এবং সর্বশেষ উনি ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা-চাম্পাইনে অধ্যাপনা করে অবসরে যান। আমি এই বিষয়টা বলার উদ্দেশ্যে এতটুকুই যে বোঝানো যে স্যারের জ্ঞানের গভীরতা কতটুকু। স্যার, আজকে আপনার থেকে আমরা বেনিফিটেড হতে চাই এবং শিখতে চাই দেশপ্রেম সম্পর্কে। আলোচনার শুরুটা হোক এইভাবেই যে দেশপ্রেম জিনিসটা কি, বা দেশপ্রেমের প্রকৃতিটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব কাজী হোসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেশপ্রেম বলতে যেই জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে যে দেশের জন্য আপনার মনের ভালোবাসা, গভীরতা, এবং দেশের জন্য উৎসর্গ করার যে মনোবৃত্তি, সেটা আপনার মাঝে কি পরিমাণ আছে, এবং কি পরিমাণ আপনি সেটা প্রদর্শন করতে পারতেছেন, এবং কি পরিমাণ সেটা কাজে নিয়োগ করতে পারতেছেন, এটাই হচ্ছে প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম। তো দেশপ্রেম সম্পর্কে আরেকটা প্রবলেমেটিক ইস্যু আছে আধুনিক যুগে। এটা আগে ছিল কিনা আমার অত জানা নাই, কিন্তু আধুনিক যুগে, এবং বিশেষ করে যখন কলোনিয়ালিজম বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে, তখন থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে যারা যেখানে জন্মগ্রহণ করেছেন, সেখানেই বেড়ে উঠেছেন, সেখানেই জীবন অতিবাহিত করেছেন, তাদের ক্ষেত্রে এই ইস্যুটা অত বেশি নয়, কিংবা তারা এই ইস্যুতে আসেন না, যে ইস্যুটা আমি বলতে যাচ্ছি। কিন্তু যারা এক দেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু অন্য দেশে এসে বসবাস করেন, এবং সেই অন্য দেশেই তিনি তার জীবনের কর্মময় জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দিচ্ছেন, তার ক্ষেত্রে দেশ কোনটা, এটা একটা ইস্যু, এবং এটা বেশ জটিলতা সৃষ্টি করে বিভিন্ন দিক দিয়ে। আবার এটার একটা ধর্মীয় দিক আছে। ধর্মীয় দিকটা হচ্ছে যে দেশপ্রেমের যে কনসেপ্ট, সেটা অনেকটা সেকুলার কনসেপ্ট। সেকুলার মানে হচ্ছে যে বৈষয়িক ভিত্তিক কনসেপ্ট। আবার এটার একটা ধর্মীয় দিকও আছে, যে ধর্মীয় দিক দিয়ে দেশপ্রেম বলতে কি বুঝায়, এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেশপ্রেমের
অবস্থানটা কোথায়। কারণ সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন ওঠে যে আপনার আসল দেশ কোনটা। আচ্ছা, আচ্ছা। বিশেষ করে ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা এটার আলোচনা করি, তাহলে এই প্রশ্ন আসবেই। সেটা হচ্ছে যে দেশপ্রেম কি জিনিস এবং কোনটা আপনার আসল দেশ। আপনি এখন যেখানে আছেন সেটা আপনার আসল দেশ, না যেখানে জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন সেটা আপনার আসল দেশ, নাকি আপনার ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন যেখানে হচ্ছে এবং যেই প্রতিফলনের মাধ্যমে সকল জনগোষ্ঠীকে আপনি আপনার আপনজন হিসাবে ভাবতে পারছেন কিংবা ভাবতে পারছেন না, সেটা আপনার প্রকৃত দেশ। তো এগুলি নিয়ে আলোচনা করতে গেলে অনেক ডিটেলস আসবে এবং এগুলিতে পণ্ডিতজনের অনেক দ্বিমত আছে। সাধারণভাবে আমরা আমাদের আলোচনাকে সংক্ষিপ্ত রাখার জন্য এবং এবং আলোচনাকে আপনার মূল পয়েন্টে রাখার জন্য আমরা যেটাকে ধরে নিব, কথাটা মনে রাখেন, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে দেশপ্রেম হচ্ছে আপনি যেখানে বসবাস করছেন, যেখানে আপনার অবস্থান, সেই দেশের প্রতি আপনার ভালোবাসা, আনুগত্য এবং স্যাক্রিফাইসের মনোবৃত্তি কতটুকু, সেটাই হচ্ছে দেশপ্রেম। ধন্যবাদ। জি, জি, খুব সুন্দর করে আপনি বলেছেন। তবে এই জায়গায় মানে আমি একটা বিষয় আপনাকে বলতে চাই এইভাবে, যেমন যদি আমার কথা আমি চিন্তা করি ব্যক্তিগতভাবে, আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে। সেই হিসাবে বাংলাদেশ আমার দেশ। আবার এখনকার যদি চিন্তা করি, আমি আমেরিকায় থাকছি বহু বছর থেকে। তাহলে আমার জন্য আসলে ২ দেশের প্রতি তো আমার দায়িত্ব আছে নাকি? অবশ্যই কারণ একটা দেশ আমাকে, যেই দেশে আমি জন্মগ্রহণ করলাম ওই দেশ তো আমার মাতৃভূমি। আবার এখন যেই দেশে আমি আছি ওই দেশের সুযোগ সুবিধা ভোগ করতেছি, এই দেশটা আমাকে সার্ভ করতেছে। তাহলে ২ দেশের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। রাইট স্যার? অবশ্যই অবশ্যই কিন্তু সেখানে সমস্যা যেটা সেটা হচ্ছে যে হাইপোথেটিক্যালি ধরেন, একেবারে কাল্পনিক, যে আজকে আমেরিকা বাংলাদেশ আক্রমণ করলো, জি। তাহলে আপনার দেশপ্রেম কার প্রতি থাকবে? আই সি আপনার মানে আর্গুমেন্টটা। জি। যাক, ইনশাআল্লাহ এরকম কিছু না হোক। আমরা ২ আমরা দেশকে কখনোই চাই ভালোবাসি। না এমন কিছু হোক। না, আমি কথাটা এই জন্যই বললাম যে এই দেশপ্রেমের যে সংজ্ঞা এবং দেশপ্রেমের যে আলোচনা, সেই আলোচনাতে দৃষ্টিভঙ্গিটা কতখানি পার্থক্য সৃষ্টি করে তার একটা উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, যেহেতু আ আমরা মুসলিম এবং বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোক হচ্ছে মুসলমান। এইজন্য আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনার জীবন থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে কিনা দেশপ্রেম সম্পর্কে? অবশ্যই আছে এবং সেই শিক্ষাটা আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আহ, মানে আমাদের মতো দ্বৈত নাগরিক, আহ, অর্থাৎ জন্ম এক জায়গাতে, থাকেন আরেক জায়গাতে, কিংবা থেকেছেন আরেক জায়গাতে, তাদের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এর সম্পর্কে আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে একটা প্রচলিত হাদিস আছে। হাদিসটা হচ্ছে হুব্বুল ওতনে মিনাল ঈমান। তো এই হাদিসটা সম্পর্কে আমি একটু মানে নাড়াচাড়া করে দেখলাম যে হাদিসের যারা পণ্ডিত ব্যক্তি, তারা এই হাদিসটাকে জাল হাদিস এবং ভুয়া হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কয়েকজন হাদিস বিশেষজ্ঞ বলেছেন হাদিসটা জাল, তাতে সন্দেহ নেই, কিন্তু হাদিসের যে শিক্ষাটা সেটা গুরুত্বপূর্ণ। তার মানে তারা বুঝাতে চেয়েছেন যে দেশপ্রেম ইমানের অঙ্গ হোক আর না হোক, দেশপ্রেম একজন মুসলমানের মধ্যে থাকতে হবে এবং একজন মুসলমান ছাড়াও যে কোনো মানুষের মধ্যে থাকতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো তাতে কিছুটা কনফ্লিক্টিং ইস্যুও আছে। সেই কনফ্লিক্টিং ইস্যুগুলিকে সময়
এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে সমাধান করতে হবে। কাজে এটার জন্য কোনো ইউনিভার্সাল কিছু দেওয়া যাবে না। তো আমরা ফিরে যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কাহিনীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তিনি মদিনাতে রওনা হচ্ছিলেন সেই গভীর রাত্রে, তখন তিনি মক্কার জাস্ট আউটকার্সে যে এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোরারা নামক এক জায়গাতে দাঁড়িয়ে তিনি মক্কার দিকে তাকিয়ে বললেন, হে মক্কা, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আর তোমার কে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। কিন্তু আমার জনগণ, এই মক্কার জনগণ আমাকে যদি এখান থেকে বের করে না দিত এবং এখানে থাকা আমার জন্য অসম্ভব করে না তুলতো, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। তো এই যে এক্সপ্রেশনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এটার ব্যাখ্যা, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, তো সেই ব্যাখ্যাতে আমরা এই মুহূর্তে যাচ্ছি না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে তিনি যে মক্কাতে জন্মগ্রহণ করেছেন, যে মক্কাতে বেড়ে উঠেছেন এবং যে মক্কাতে তিনি ইসলামের নবী হিসেবে তার প্রসার কার্য শুরু করেছেন, সেই মক্কাকে তিনি অন্তর থেকে ভালোবাসতেন। কিন্তু একই সাথে আরেকটা আসপেক্ট আছে এটার, সেটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন এবং মদিনাতে যেয়ে তিনি ইসলাম প্রসার শুরু করলেন এবং ইসলামের প্রসার শুরু হতে থাকলো, তখন এক পর্যায়ে ষষ্ঠ হিজরিতে এসে, অষ্টম হিজরিতে এসে মক্কা মুসলমানরা বিজয় করে নিল। হিসাব করেন যে মক্কা বিজয়ের পরে তাহলে মক্কার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার টান হিসেবে তারা মক্কাতে এসে পুনর্বসতি শুরু করতে পারতেন, তাই না? যেহেতু মক্কাকে তারা খুব ভালোবাসতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকেও নির্দেশ দিয়েছেন, তোমরা কেউ মক্কাতে যেয়ে নিজেদের বসতি পুনঃস্থাপন করবে না। কারণ কি? কারণ হচ্ছে যে তোমাদের দুর্দিনে যারা তোমাদেরকে আশ্রয় দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, তোমাদেরকে তোমাদের আইডিয়াজ, ইডিওলজিজ, তোমাদের দিন প্রচার করার সুযোগ করে দিয়েছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তো এটা থেকে যে শিক্ষা আমরা নিতে পারি সেটা হচ্ছে যে নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন এবং মক্কা নগরী হিসেবে নয়, বরং কাবার নগরী হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখি আজও পর্যন্ত পৃথিবীর যেখানে যেই প্রান্তেই কোনো মুসলমান বাস করুক না কেন, মক্কার প্রতি তার একটা বিশেষ সফট কর্নার আছে, ভালোবাসা আছে। সেটা মক্কা নগরী হিসেবে নয়, ওই কাবার অবস্থানের কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির কারণে, এবং সামগ্রিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নগরী। এখানে শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসবাস করছেন তাই নয়, এর আগে অন্তত আমরা কোরআন থেকে জানতে পারি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাকে পুনর্নির্মাণ করেছেন এখানে এসে। তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এই মক্কা নগরীতে বেড়ে উঠেছেন, বসবাস করেছেন এবং বাপ বেটা মিলে, হযরত ইব্রাহিম এবং তার ছেলে মিলে এই কাবাকে পুনর্নির্মাণ করেছেন। এই যে কাবা, যেটা মুসলমানদের কেবলা, সেই কেবলার দিক দিয়ে কাবার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণে মক্কাকে ভালো না বাসার কোনো কারণ নাই কোনো মুসলমানের জন্য। কিন্তু তৎসত্ত্বেও গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা, সেটা হচ্ছে মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল মক্কাতে ফিরে আসেননি বসবাস করার জন্য। কোন সাহাবীকেও তিনি আসতে দেননি, তিনি নিষেধ করেছেন পরিষ্কার ভাষায়। তো সেই জন্য এর মধ্য থেকে যে শিক্ষাটা, মূল স্পিরিট যেটা, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যেখানে বসবাস করি
সেখানকার জনগণের কল্যাণ, দেশের কল্যাণ কিভাবে সম্ভব সেটা আমাদেরকে দেখতে হবে। এবং দূরতম যে এলাকা, সেই এলাকার সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত আমার বর্তমান অবস্থানের সাথে কনফ্লিক্টিং না হয়, ততক্ষণ পর্যন্ত সেই এলাকার উন্নয়ন, সেই এলাকার অগ্রগতি, সেই এলাকার প্রতি ভালোবাসা, সেটাও আমাকে এক্সপ্রেস করতে হবে। কিন্তু যখন কনফ্লিক্টিং সিচুয়েশন হবে, তখন সেই অবস্থা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে এবং বিবেচনা করতে হবে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এখন আমরা বাংলাদেশের দিকে আমি যেতে চাই, কারণ আপনি জানেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। আমার কাছে দেশ, যদি এইভাবে বলি যে উপযোগিতা, আপনি চিন্তা করেন একজন সাধারণ মানুষের দেশপ্রেমটা একটা দেশকে যতটুকু প্রভাবিত করে, একজন রাজনীতিবিদ যিনি একটি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, উনার দেশপ্রেমটা, প্রভাবটা আরো অনেক বেশি। কিভাবে? একজন রাজনীতিবিদের যদি দেশপ্রেম থাকে, তাহলে উনি দেশের মঙ্গলার্থে অনেক কিছু করার সুযোগ আছে, যেটা হয়তো বা একজন অর্ডিনারি মানুষের নাই। এই নির্বাচনের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ভোটারদের কি সুযোগ আছে কিনা এই জায়গায় দেশপ্রেমের পরীক্ষা দেয়া, এবং এট দ্য সেম টাইম রাজনীতিবিদদেরও কি সুযোগ আছে কিনা যে তাদের দেশপ্রেমটা দেখানো? এবং আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টাকে আপনি একটু হাইলাইট করেন, যে উভয় পক্ষ থেকে, যে এই জায়গায় ভোটারদের কি দায়িত্ব হবে দেশপ্রেমের ব্যাপারে, এবং যারা রাজনীতিবিদ ওনাদের কি দায়িত্ব হবে দেশপ্রেমের ব্যাপারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। তো সেই ক্ষেত্রে আমিও দেশের বাইরে থাকি, কাজেই দেশ সম্পর্কে আমার শতভাগ ডিটেলস যদিও জানা না থাকে, যদিও আজকালকার দিনে না জানার কোনো কারণ নাই, কারণ সোশ্যাল মিডিয়া এবং পাবলিক মিডিয়া এত পরিষ্কার যে সবকিছু মুহূর্তে মুহূর্তে জানা যায়। তো সেই ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই আগামী মাসের নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। আমরা যারা দেশের খবরাখবর রাখি এবং দেশে বসবাস করি, তারা সবাই জানি যে এই জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশের কি পরিণতি, কি অবস্থা ছিল বাংলাদেশের, এবং বাংলাদেশের জনগণ কি ধরনের অত্যাচার, নির্মমতা এবং দুষ্কৃতির শিকার হয়েছে। সেই অবস্থা থেকে একদল তরুণ নওজোয়ানরা বুক পেতে দিয়ে মাঠে নেমে দেশের পরিবর্তন ঘটিয়েছে। কাজেই যারা এই স্যাক্রিফাইস করেছে, তাদের যে আত্মত্যাগ, যেখানে হাজারের উপরে যুবকরা মারা গেছেন, তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে, সেখানে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো এবং তারা যে আত্মত্যাগ করেছে সেই আত্মত্যাগকে ধরে রাখার জন্য ব্যবস্থা করা প্রত্যেক বাংলাদেশীর শুধু ইমানি দায়িত্ব নয়, বরং নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। এবং এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আমরা নিজেদেরকে মানুষ হিসেবে দাবি করার যোগ্য হব না। সেই কারণে এই নির্বাচনের মাধ্যমে এমন লোকদেরকে নির্বাচিত করা আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মৌলিক দায়িত্ব সবগুলি, যে আপনি এমন লোকদেরকে নির্বাচিত করবেন যারা সৎ, ন্যায়পরায়ণ এবং দেশ গড়ার কাজে পারদর্শী, যারা তাদের কর্মের মাধ্যমে এবং তাদের আলোচনার মাধ্যমে এবং তাদের প্রকাশনার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে দেশের প্রতি তাদের ভালোবাসা ততটুকু যতটুকু তাদের স্বার্থের সাথে রিলেটেড। এই ধরনের লোকরা যাতে নির্বাচিত না হয়, বরং যারা প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসে, দেশে থেকে দেশের সমস্ত অবস্থা তারা
আহ, তারা মোকাবেলা করতে প্রস্তুত এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে তারা প্রস্তুত। তারা দুর্নীতিগ্রস্ত নয়, তারা চাঁদাবাজ নয়, তারা দখলদার নয়। এই ধরনের লোক যারা আছে, যেই পার্টিরই হোক, আমি কোনো পার্টির পক্ষে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আপনি ব্যক্তি বাছাই করেন। এবং পার্টির ক্ষেত্রে তখনই আপনি গুরুত্ব দিবেন যখন পার্টির মূল্যবোধের প্রশ্ন আসবে, যে পার্টি কতটুকু দেশপ্রেমের প্রতি তাদের মূল্যবোধ দেখাতে পেরেছে, পার্টি কতটুকু দেশপ্রেমের প্রতি তাদের কৃতজ্ঞতা জানাতে পেরেছে। সেই ক্ষেত্রে আপনি এমন লোকদেরকে নির্বাচিত করতে হবে যে যারা দেশের কল্যাণ কামনা করে, যারা দেশের জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছে, এবং যারা দেশের উন্নতি এবং অগ্রগতি কামনা করে। নিজেদের ব্যক্তি স্বার্থ, ধান্দাবাজি, চাঁদাবাজি, দখলদারিত্বকে তারা কোনোভাবেই প্রশ্রয় দিবে না, বরং যারা এগুলি করতে যাবে তাদেরকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে। এমন লোকদেরকে নির্বাচিত করা আপনার দায়িত্ব। আপনি যদি মুসলমান হন তাহলে এটা আপনার ইমানি দায়িত্ব, আপনি মুসলমান না হলে এটা আপনার নৈতিক এবং মৌলিক দায়িত্ব, এবং মুসলমান হিসেবেও আপনার নৈতিক এবং মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হন তাহলে আপনাকে দায়ী হতে হবে। এবং দেশের ভবিষ্যৎ যদি আপনার এই ব্যর্থতার কারণে আবার অন্ধকারের দিকে যায়, তাহলে তার জন্য আপনাকে তার দায়ভার বহন করতে হবে। এই অনুভূতি এবং এই বাস্তবতা আমাদের মনের মধ্যে জেগে উঠুক, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আলোচনা করার জন্য, এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি যদি আমাদের স্যারের আলোচনাকে একটু সাম আপ করি, আমি এইভাবে বলতে চাই যে দেশপ্রেমটা হচ্ছে শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব নয়, এটি হচ্ছে নৈতিক সামাজিক দায়িত্ব বটে। এবং আমি এইভাবেই চিন্তা করি, যেই দেশটা আপনাকে এতটুকু দিচ্ছে, এই দেশটাকেই যদি আপনি ন্যূনতম ভালো না বাসতে পারেন, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে কিনা, বা আমাদের মধ্যে রিয়েলি আমাদের মনের মধ্যে ভালোবাসাটা আছে কিনা। আর নির্বাচনকে নিয়ে যদি আমি এক কথায় বলতে চাই, স্যার যে কথাটা বলেছেন, এবং আমি স্যারের সাথে 100% একমত, যে আমরা শুধু দলবাজি না করি। দল আসছে যাবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক সময় দল বলতে বুঝি কয়েকটা পরিবার মিলে একটা সংগঠন। তো আপনি দেশটাকে চিন্তা করেন, আপনি ওই ব্যক্তিটাকে নির্বাচন করেন, সে যেই দলের হোক, যদি সে সৎ হয়, সে দেশকে সার্ভ করার ইচ্ছা রাখে, এবং যে নৈতিকভাবে হচ্ছে কি খুবই শক্ত অবস্থানে আছে, এবং যে তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছে সেই দেশের জন্য, দেশের কল্যাণের জন্য জীবন বাজি রাখতেও সক্ষম। আপনারা এমন কাউকে ভোট দিবেন না যে তার দল যখন ক্ষমতায় থাকবে তখন সে দেশে এসে সম্পদ লুট করবে, দেশ যখন ক্ষমতা থেকে যখন তার দল সরে যাবে, সে যখন বিদেশে চলে যাবে এবং তার চুরি করা টাকা সে এনজয় করতে থাকবে। এমন লোককে ভোট দিবেন না যেই লোক শুধুমাত্র টাকা উপার্জনের জন্য বাংলাদেশে থাকে, অথবা তার পরিবারের সকল লোক বিদেশে অবস্থান করে আরাম-আয়েশে জীবনযাপন করতেছে। আপনারা এমন লোককে ভোট দিবেন না যে তার পরিবারের লোকগুলাকে শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপন দেওয়ার জন্য সারা দেশের মানুষের সকল টাকা চুরি করে পাচার করে দেশটাকে, আপনার দেশের অবস্থান, ইকোনমিটাকে এই পর্যায়ে নিয়ে যায় যে দেশ দেউলিয়তের পর্যায়ে চলে যায়। এমন কাউকে ভোট দিবেন না। আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের ফব টিভির পক্ষ থেকে, এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই এবং আপনার দর্শকদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।